আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এরই মাঝে লক্ষ্য করেছেন রাজনীতির মাঠে অলরেডি কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এটা শুরুটা হয়েছে মূলত মিজানুর রহমান আজহারির একটা বক্তব্য থেকে। গত কয়েকদিন আগে উনি সম্ভবত যশোরের মাহফিলে উনি আলোচনা করতে গিয়ে বলছেন, রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলছেন যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। এই কথাটাই মূলত ঝামেলা পাকাইছে। এই আলোচনাটা সামনে আসার পরে রাজনীতির বিভিন্ন দলের বিভিন্ন নেতারা এ নিয়ে নানান মন্তব্য করেছে। একদম বিশেষ করে আমি যদি নাম ধরেই বলতে চাই, বিএনপির শামসুজ্জামান দুদু খুবই নগ্ন সমালোচনা করেছেন। দ্বিতীয়ত হারুনুর রশিদ খুবই একদম বাজে সমালোচনা করেছেন। মানে রাজনৈতিক নেতাদের উনি যে আলোচনাটা করেছেন যে একদল খাইছে একদল রেডি হইতেছে, এখন উনি কিন্তু এটাকে ভাষা একটা কথা বলে গেছে। ওনাকে আপনি ফল ধরতে পারবেন না। উনি দল বলতে কাকে বুঝাইছে উনি বলে নাই। এখন আপনি যদি আপনার গায়ের দিকে টাইনা নিয়ে নেন, এটা আপনার দায়, আপনার দায়িত্ব। সে যেটা করলেন আর কি, হারুনুর রশিদ আর এই শামসুজ্জামান দুদু, ওনারা জামাতের এই আগের কি বলে জামাতের নেতাদের এই বিচার মানে মুক্তিযুদ্ধের বিচারটা চলমান রাখা উচিত, এইভাবে বক্তব্য দেওয়া উচিত না, এবং কি আসেন রাজনীতি করেন, পারলে রাজনীতি করে দেখান, নানান কথাবার্তা বলেছেন। এই নিয়ে পাবলিক নানান রকম রিয়াক্ট করেছে। আমার আলোচনা মানে এই বিষয়ে তারপরে আলোচনা করতে চাইনি, কিন্তু গতকালকে কালের কণ্ঠকে বিপিনুরের একটা ইন্টারভিউতে উনি কিছু কথা বলেছেন। সেই বিষয়টা আমরা একটু শুনবো। আমি আগে ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি, বিপিনুরের আলোচনাটা অপেক্ষাকৃত শামসুজ্জামান দুদু আর হারুনুর রশিদের চাইতে একটু সূক্ষ্ম হয়েছে। একটু সূক্ষ্ম হওয়ার ক্ষেত্রে এখানে এই দুইভাবে আপনি দেখতে পারেন। একটু সূক্ষ্ম হওয়ার ক্ষেত্রে প্রথমত বিপিনুর সূক্ষ্ম হবে, কারণ বিপিনুর হলো যে গণ অধিকার পরিষদের সভাপতি, মানে একটা দলের একদম এলিট নেতা মন্তব্য করেছে, সেক্ষেত্রে একটু সূক্ষ্ম বা সমীচীন হওয়ারই কথা। আর বিএনপি যারা সমালোচনা করছে তারা দ্বিতীয় ক্যাটাগরির নেতা, একদম সিনিয়র নেতা না, এই জন্য বিভিন্ন একটু সূক্ষ্ম হয়েছে। তবে এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে বিএনপির এখানে বুদ্ধিমত্তার দিকে এগিয়ে আছে এইভাবে যে বিএনপির একদম এলিট নেতা এই ব্যাপারে কোনো কথা বলে নাই, কিন্তু বিপিনুর কিন্তু ওই দলের এলিট নেতা হয়ে কথা বলছে। বিপিনুরের হইলে পারতো, বিপিনুরের সংগঠনের সেকেন্ড লেয়ারের কোনো নেতা যদি কথা বলতো সেটা বেটার হইতো। রাজনৈতিক বক্তব্য কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন, বা পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছেন। তাহলে কি হচ্ছে, ওই যে একজন ভালো মাওলানা কিংবা আলেম, যার কথা মানুষ শোনে কিংবা যার কথায় মানুষ প্রভাবিত হয়, ভালো কাজের দিকে ধাবিত হয়, সে যখন একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে নেবে, তখন কিন্তু তার কথাটা কিছুটা কিন্তু বায়াসড হবে। আচ্ছা, ওনার এই কথাটার একটু আমরা আলোচনা করি। উনি বলছেন যে একজন ভালো আলেম যদি কোনো রাজনৈতিক মতাদর্শকে ডেভেলপ করে বা প্রমোট করে, তাহলে মানুষ বায়াসড হবে, তাই না? এখন ওনারা আসলে কি মনে করে, মানে ওনার এই বক্তব্যের পরের দিকেই দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে, ওনার এই এখনকার কথার সাথে সাংঘর্ষিক কথা আছে, আমি শোনাবো আপনাদেরকে। এখন উনি যেটা বললেন যে একজন ভালো আলেম, ভালো মাওলানা, ভালো মুহাদ্দিস বিশেষ কোনো রাজনৈতিক দলের আলোচনা করতে পারবে না, ব্যাপারটা কি তাই? মানে একটা মুফতি, একটা মুহাদ্দিস, ওনার যে রাজনৈতিক বোঝাপড়া, ওনার যে রাজনৈতিক সমীকরণ, ওনার যে রাজনৈতিক ফিলোসফি, উনি এটাকে ডেভেলপ করতে পারবে না, উনি এটাকে ছড়াইতে পারবে না, উনি এটাকে পাবলিকলি করতে পারবে না। আমি এই বক্তব্যের সাথে প্রচণ্ডভাবে দ্বিমত করতেছি। বিভিন্ন এই বক্তব্য আমার চিন্তাধারার সাথে এবং কোনো আলেমের চিন্তাধারার সাথে, কোনো ব্যক্তির চিন্তাধারার সাথে যায় না। কারণ হলো যে অবশ্যই প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা এই বুজুর্গ, প্রত্যেকটা আলেমের দিন তার ফিলোসফি সমাজে ডেভেলপ করবে, তারপরে আলোচনায় আসি। দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা দেশ বরেণ্য গ্রহণযোগ্য আলেম ওলামা আছেন, তারা সকলের কাছে সম্মানিত। তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শের দিকে ধাবিত হওয়া ঠিক হবে না। এই দেশে কিন্তু অনেক বড় বড় জনপ্রিয় আলেম আমরা দেখেছি, শেষ পর্যন্ত সেটা প্রশাসনের প্রক্রিয়া বলেন, বিচারিক প্রক্রিয়া বলেন, বিভিন্নভাবে আবার তাদের কিন্তু উপরে
নিশ্চয়ই জুলুম হয়েছে, আমরা সেটার জন্য সমবেদনা জানিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে পড়ে কিন্তু অনেককে সেটার জন্য খেসারত দিতে হয়েছে। সুতরাং এবার উনি কি বললেন যে উনি বলতে গিয়ে বললেন আর কি যে মিজানুর রহমান আজহারিরা যখন নির্যাতনের বা জুলুমের শিকার হয়েছে ওনারা পাশে ছিল, ওনারা সমবেদনা জানাইছে। ওনাদের সমবেদনা জানানোর ব্যাপারে একটা কথা বলি, ওনারা সমবেদনা জানাইছিল ঠিক আছে, কিন্তু ওনারা সমবেদনা জানায় ওই সময় পপুলার হয়েছে, কারণ ওই সময় মিজানুর রহমান আজহারি বা আলেমদের উপর জুলুম করার বাস্তবতা ছিল একটা পপুলার, মানে দেশের বেশিরভাগ মানুষের ব্যাপারে কনসার্ন ছিল, এবং বেশিরভাগ মানুষ এই আলেমদের উপরে অত্যাচার হোক, আলেমদের উপর নিপীড়ন হোক এটা চাইতো না। উনি ওই সময় ঠিক দেশের বেশিরভাগ মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে কথা বলছে যাতে ওনার পপুলারিটিও একটা ভালো গ্রহণযোগ্য জায়গায় যায়। ব্যাপারটা এরকম ছিল না যে উনি একদম অমুককে এত ভালোবাসেন তার জন্য ওনার পুড়ে গেছে বা জ্বলে গেছে বিদায় উনি এটার জন্য, ওখানে ওনাদের স্বার্থ ছিল, বিভিন্ন উদ্দেশ্য স্বার্থ ছিল। বিভিন্নরা যখন এই আলেম মজলুমদের পক্ষে কথা বলছে তখন একটা পপুলার জায়গায় থেকে কথা বলছে, মানে বিভিন্নরা ওই দিন আলোচনা যদি ভিন্ন কিছু নিয়ে হইতো, সরকারের পক্ষে হইতো, তাইলে 10,000 মানুষ ওনাকে সাপোর্ট করতো, কিন্তু ওই দিন মিজানুর রহমান আজহারির পক্ষে থাকার কারণে ওই দিন 10 লাখ মানুষ ওনাকে সাপোর্ট করছে। ব্যাপারটা এখানে আরেকটা উনি মনে হয় কি থ্রেডি করলেন কিনা আমি জানি না, যে এইভাবে রাজনীতি করলে পরবর্তীতে আন্তর্জাতিক বা দেশীয় রাজনীতির মার প্যাচে পড়ে যাবে। আলেম আপনি 20 বার 22 বার হামলা করছেন, আপনি যখন হামলা করছেন তখন আমরা আপনার বিষয়ে কথা বলছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন এখন বলেন যে এই মার প্যাচে পড়লে ঝামেলা আছে, ওই আলেমরা এইসব মার প্যাচের চিন্তা মাথা থেকে সরাইয়া তারপরে এই রাজনীতির মাঠে আসছে। মানে এমন আলেমরা আছে যারা 10 বছর জেল খেটেছে, 10 বছর, বাকি অনেক জেল জুলুমের শিকার হয়েছে, কিন্তু তারা কিন্তু নত হয় নাই। আপনিও মজলুম ঠিক আছে, কিন্তু আপনার এই রাজনৈতিক ফিলোসফি আর তাদের রাজনৈতিক ফিলোসফি, তাদের রাজনীতির কাছে খুব বেশি চাওয়া পাওয়া নাই, তাদের দিন প্রতিষ্ঠার রাজনীতি, আর হলো আপনার মানে চিন্তাধারা প্রতিষ্ঠার রাজনীতি। অতএব আপনার রাজনীতি আর তাদের রাজনীতি কিন্তু এক না। অতএব হুজুরদেরকে এইসব থ্রেডমেট দিয়ে কোনো লাভ নাই, এটা কিন্তু একটা সূক্ষ্ম থ্রেড বলা চলে, হ্যাঁ, যে মার পেছে পড়ে মানে থ্রেড বা সাবধান করে দেওয়া। অতএব ওনারা এই মানে এই নির্যাতন, এই অত্যাচার ভুগেই এই রাজনীতি আসছে, এটা ওনাদের কাছে ব্যাপার না। চলুন আমরা সামনের আলোচনা দেখি। আমাদের দেশে 92% মানুষ মুসলমান, সবাই কিন্তু ইসলামী মূল্যবোধকে ধারণ করে। এখন ধরেন আমাদের দেশে যারা ইসলামিক নাম দিয়ে সংগঠন পরিচালনা করছে, সেটা একাধিক সংগঠন আছে, ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, তাহলে ইসলামের নামে তো এত বিভাজন থাকা কোনোভাবেই কাম্য নয়। তাহলে বোঝাচ্ছে তাদের মধ্যে আদর্শিক কিংবা প্র্যাকটিসের বিভিন্ন ধরনের ফারাক আছে, তফাৎ আছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশে এই ইসলামী সংগঠনের নামে যদি তারা একটা বিভাজিত রাজনীতি করে, এটা আলটিমেটলি আমাদেরকে ধর্মীয় আরো মানে একটা বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে। আমার মনে হয় সবাই মুক্তভাবে রাজনীতি করা উচিত। এই যে উনি কিন্তু শেষে এসে বললেন যে সবাইকে মুক্তভাবে রাজনীতি করা উচিত, কিন্তু ওনার প্রথম বক্তব্য ছিল যে আলেমরা যদি কোনো বিশেষ রাজনীতির দিকে ঝুঁকে পড়ে তাহলে এটা ওনার জন্য বিপদ হবে, মানুষ বায়াস্ট হয়ে যাবে। কথাটা সাংঘর্ষিক হয়ে গেল না? মানে মুক্তভাবে রাজনীতি করার আলোচনা যদি ঠিক থাকে তাহলে তো একটা মানুষ মানে তার মন মতো করে তার ফিলোসফিটাকে প্রকাশ করতে পারবে। কিন্তু আপনি প্রথম দিকে বললেন যে উনি যদি কোনো বিশেষ রাজনীতির দিকে ঝুঁকে পড়ে তাহলে মানুষ বায়াস্ট হবে, কথাটা কিন্তু হয় নাই। আর একটা জেনারেল কথা আপনি বলেছেন, সেটা হলো যে ওই কি আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, তাহলে বাংলাদেশে যেহেতু প্রচলিত ধর্মীয় রাজনীতি অনেকগুলো আছে, তাদের মধ্যে বিভেদ আছে। শুনেন, এটা একটা জেনারেল কথা যে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, এতগুলো ধর্মীয় রাজনৈতিক দল হবে কেন? এটা খুবই প্রাসঙ্গিক কারণ আছে অনেকগুলো রাজনৈতিক দল হওয়ার। কারণ মানে ধর্ম এক, কোরআন এক হইলেও তো চিন্তাধারা তো এক না, ফিলোসফি তো এক না রে ভাই। ইসলামের ভিতরে না, এটা শুধু এখন না, এটা একদম যারা আসমান থেকে ওহী নাজিল হইতে দেখছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে যারা দেখছে, শ্রেষ্ঠ মানুষের সাথে যারা নামাজ পড়ছে, সালাত আদায় করছে, ওইসব মানুষরা কি একমত ছিল কোনো ব্যাপারে? ওনারা কি মাশারা করে সিদ্ধান্ত নেয় নেই?
ওনারাদের মাসারার ভিতরে কি 6 জন একমত, 10 জন আরেক মত হয় নাই? হয়েছে তো। তাহলে এই জেনারেল কথাগুলো বললেন না। হ্যাঁ, কোরআন হাদিসে এক হওয়ার অর্থ এই যে রাজনৈতিক ফিলোসফি সবগুলো রাজনৈতিক দলের এক হয়ে যাবে, ব্যাপারটা তা না। হ্যাঁ, কোনো কোনো বিশেষ সিদ্ধান্তে তারা একমত হইতে পারে কিনা, না পারলে এটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু মানে কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, বিদায় রাজনৈতিক দল ইসলামী এক হবে, ব্যাপারটা কিন্তু এটা হওয়ার কথা না। আপনি মোটামুটি রাজনৈতিক যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ বলে আপনাকে আমি জানি, কিন্তু আপনার এই আজকের বক্তব্যটা হলো, আমি বলি পরিষ্কার করে, কারণ আমি বলতে চাই, আজকের বক্তব্যটা হলো কিছুটা বিএনপির সাথে সুর মিলিয়ে কথা বলার ব্যাপার। কারণ আপনারা বলে বেড়ান যে বিএনপির সাথে আমরা ঐক্যবদ্ধ রাজনীতি বা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। আন্দোলন করছেন, সমস্যা নাই, আপনি বিএনপির অনেক সূক্ষ্ম সমালোচনাও বা চরম সমালোচনাও করেন, কিন্তু এই ব্যাপারে বিএনপির সাথে স্ট্যান্ড নেওয়ার আপনার কোনো সুযোগ ছিল না বা সুযোগ নাই। যদিও আপনার মতামতটা আপনি বলতেই পারেন, এটা একটা ব্যাপার, ঠিক আছে। তবে আপনার পুরো আলোচনাটা এই আমি জানি না আপনার নিজের আলোচনা নাকি রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা, এটা আমার কাছে একটু, কারণ আপনার নিজের আলোচনা বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হয় যে আপনি আরও লিবারেল আলোচনা করেন, কিন্তু এই মুহূর্তে খুবই মানে এই সতর্কতার সাথে আলোচনা করতেছেন। মানে রাজনৈতিক পট, রাজনৈতিক প্রেক্ষাপট বা মানে এই বাস্তবতাকে মাথায় রেখে কথা বলতেছেন। কে খুশি হয়, কে বেজার হয়, এগুলো একটু ব্যালেন্স করে বোঝার চেষ্টা করতেছেন। আপনি মনে করছেন যে বিএনপির হাতে এখন জাদুর কাঠি আছে, যে কোনো মুহূর্তে বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে, এবং আপনারা বিএনপির সাথে রাজনীতি করেছেন, আপনারা একটা সুবিধা এই জায়গা থেকে পাবেন। তবে একটা কথা বলে দেই, সেই দিন পেরিয়ে গেছে। ধর্মীয়ভাবে যেটা বুঝবেন না, যেটা জানবেন না, সেই ব্যাপারে বক্তব্য দিবেন না, পরিষ্কার বলবেন যে একদম আমি এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু ওই গোঁজামিল দিয়ে কিছু যোগ করে কিছু বিয়োগ করে হইলেও হইতে পারে, এই জাতীয় বক্তব্য এখন আর দিয়েন না। মানুষ এগুলো এখন আর খায় না। আর সময় পাল্টে গেছে, প্রেক্ষাপট পাল্টেছে, আপনাদের কারণেই হোক, সকলের কারণেই হোক, প্রেক্ষাপটটা পাল্টেছে। ধর্মীয় দলের অংশীজনে যদি আগামীর ক্ষমতা তৈরি না হয়, অংশীজনে বলছি, কিন্তু একক ক্ষমতার কথা বললামই না, তাহলে কিন্তু আপনারাও ভালো থাকবেন না এই দেশে, এবং কি বিপ্লবের যে স্পিরিট সেটা টিকে থাকবে না। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।